কিছুদিন আগে আমি আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটা পোস্ট করেছিলাম, যেখানে আমি তোমাদের জানিয়েছিলাম যে তোমাদের রেসেলমেনিয়া 42 রিলেটেড যা যা প্রশ্ন আছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো। আর তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছিলে, যারা যারা আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করেছো আর সেই পোস্টের নিচে কমেন্ট করেছো, তাদেরকে মন থেকে ধন্যবাদ। আর আমি সেখান থেকেই কিছু প্রশ্ন নেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওতে। আর যাদের প্রশ্ন নেওয়া হয়নি তাদেরকে সরি, কিন্তু এরকম কিউএনএ আমরা ভবিষ্যতে আরও করবো, তখন তোমাদের প্রশ্ন হয়তো চলে আসবে। তাই ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে আমাকে অবশ্যই ফলো করে রেখো, যার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে। তো চলো আর বেশি দেরি না করে এবার তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া যাক, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. প্রথম প্রশ্ন যেটা করেছে মেহরাব মণ্ডল, যার প্রশ্ন হচ্ছে রেসেলমেনিয়া থেকে আমরা যে কফাটুচে মিস্ট্রি অ্যাটাকার তাকে রিভিল হতে দেখতে পাবো, আর যদি না হয় তাহলে সে কবে রিভিল হবে, আর ড্রু ম্যাকিন্টায়ারের সাথে যে কফাটু স্টোরি কারো লম্বা হবে নাকি রেসেলমেনিয়াতেই শেষ হয়ে যাবে। তো দেখো, আমি বলে রাখি এইটা নিয়ে যে থিওরিটা আছে সেটা হচ্ছে যে কফাটুচে মিস্ট্রি অ্যাটাকার সেটা ড্রু ম্যাকিন্টায়ার তো না, সেটা ড্রু ম্যাকিন্টায়ার বারবার বলছে, কিন্তু যে কফাটু সেটা মানতে নারাজ। কিন্তু রেসেলমেনিয়ায় হয়তো এটা ক্লিয়ার হয়ে যাবে বা ড্রু ম্যাকিন্টায়ার এটা ক্লিয়ার করে দেবে যে ড্রু ম্যাকিন্টায়ার তাকে পেছন থেকে অ্যাটাক করেনি, ড্রু ম্যাকিন্টায়ার তাকে অ্যাটাক করলে সামনে থেকেই করতো, আর যদি পেছন থেকে অ্যাটাক করেও থাকতো সেটা ড্রু ম্যাকিন্টায়ার স্বীকার করে নিত। তাহলে কথা হচ্ছে যে জেকব ফাটুকে অ্যাটাক করলো কে। এবার এইটার রেসেলমেনিয়ায় হয়তো রিভিল হবে না, কারণ এই স্টোরিটা হয়তো রেসেলমেনিয়ার পরে শুরু হবে। যেইখানে এটা তখনই শুরু হতে পারে যদি আমরা দেখি যে র্যান্ডি অর্টন রেসেলমেনিয়ায় কোডি রোডসকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হয়ে গেছে, আর পরবর্তীকালে ডাব্লিউডাব্লিউ কোনো একটা সিসিটিভি ফুটেজ বা কোনোভাবে এটা রিভিল করলো যে অ্যাকচুয়ালি সেদিন জেকব ফাটুকে যে অ্যাটাক করেছিল সেটা ড্রু ম্যাকিন্টায়ার ছিল না, সেটা র্যান্ডি অর্টন ছিল। আর তোমাদের যদি মনে থাকে এই অ্যাটাকটা যখন সবে সবে ঘটেছিল, তখনও আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানেও আমি তোমাদের বলেছিলাম যে এটা সম্ভবত র্যান্ডি অর্টন হতে পারে। আর তখন র্যান্ডি অর্টনের হিলটনের অনেক রিউমার চলছিল, যেটা ফাইনালি হয়ে গেছে। আর এখন যেহেতু র্যান্ডি অর্টন হিল হয়ে গেছে, আর যদি কোডি রোডসকে র্যান্ডি অর্টন হারিয়ে দেয়, তখন তারপরে কোডি রোডসকে ছাড়াও তো র্যান্ডি অর্টনের কিছু অপোনেন্ট লাগবে। তো আমার মনে হয় যদি জেকব ফাটু রেসেলমেনিয়ায় ড্রু ম্যাকিন্টায়ারকে হারিয়ে দিতে পারে, তাহলে জেকব ফাটু অটোমেটিকলি একটা নাম্বার ওয়ান কন্টেন্ডার টাইপের হয়ে যাবে ডাব্লিউডাব্লিউ আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য। আর ওই দিক থেকে যদি র্যান্ডি অর্টন কোডি রোডসকে হারিয়ে দেয়, তাহলে র্যান্ডি অর্টন নিউ চ্যাম্পিয়ন হয়ে যাবে। তারপর হয়তো র্যান্ডি অর্টনের প্রথম ফিউড জেকব ফাটুর সাথে হতে পারে, যেখানে জেকব ফাটুর মিস্ট্রি অ্যাটাকার হিসেবে র্যান্ডি অর্টন রিভিল হবে, আর তারপর র্যান্ডি অর্টনের জেকব ফাটুর মধ্যে আমরা একটা স্টোরি লাইন দেখতে পাবো। আর কথা রইল যে ড্রু ম্যাকিন্টায়ারের সাথে তার স্টোরি লম্বা হবে কি না। দেখো, আমার মনে হয় না ড্রু ম্যাকিন্টায়ারের সাথে জেকব ফাটুর স্টোরি লম্বা হবে বলে, কারণ যেমন বারবার বলছি ড্রু ম্যাকিন্টায়ার সেই অ্যাটাকার ছিল না, তাই তার সাথে জেকব ফাটুর যা স্টোরি সেটা রেসেলমেনিয়াতেই শেষ হয়ে যাবে। রেসেলমেনিয়াতে যেই জিতুক না কেন, রেসেলমেনিয়ার পর এরা দুজন আলাদা আলাদা পথে যেতে চলেছে। হয়তো ড্রু ম্যাকিন্টায়ার কিছুদিনের টাইম অফ নেবে, কারণ যেহেতু তার একটা সিনেমার শুটিং আছে, সেই জন্য হয়তো ড্রু ম্যাকিন্টায়ারকে আমরা বেশ কিছুদিন ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো না। কিন্তু তারপর সে যখন রিটার্ন করবে, সে হয়তো অন্য কোনো স্টোরি লাইনে রিটার্ন করবে, কিন্তু জেকব ফাটুর সাথে তার স্টোরিটা আর লম্বা হবে না। নেক্সট ইরাম ফারহান প্রশ্ন করেছে, সে প্রথমে লিখেছে, দাদা আমি তোমাকে অনেক সাপোর্ট করি, তুমি কত কষ্ট করে আমাদের জন্য এইগুলো বানাও সেটা আমি বুঝি, আমি তোমার প্রায় সব ভিডিওই দেখি, রেগুলারলি ফলো করি। তো প্রথমেই তোমাকে তার জন্য মন থেকে থ্যাংক ইউ এতটা সাপোর্ট করার জন্য। আর বাকিদেরকেও বলছি তোমরা একটু সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কী করছো? রেসেলমেনিয়ার আগে আমরা 20,000 সাবস্ক্রাইবার্সের টার্গেট নিয়েছিলাম, সেটা তো কমপ্লিট হয়নি, কিন্তু তোমরা 18,000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট করে দিয়েছো, সেই জন্য তোমাদেরকে থ্যাংক ইউ, ধন্যবাদ। যাই হোক না কেন, সে প্রশ্ন করেছে, আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে, রেসেলমেনিয়া 42-তে ড্যান হজেন কী করতে পারে? তার ভেরি নাইস ভেরি ইভিল ভাইবটা ভেগাসের এই বড় স্টেজে কেমন হবে বলে তোমার মনে হয়? আর কি সে কি কোনো বড় সুপারস্টারকে কার্স করতে পারে বা সারপ্রাইজ দিতে পারে? তো দেখো, ড্যান হজেন তো রেসেলমেনিয়া কী করতে চলেছে এটা নিয়ে একটা আপডেট আছে বই কি, সেটা হচ্ছে আমরা জানি যে এই বছরের রেসেলমেনিয়ার হোস্ট হতে চলেছে দ্য সি নেশন লিডার জন সিনা। আর জন সিনা যেহেতু রেসেলমেনিয়ার হোস্ট হতে চলেছে, আর আমরা লাস্ট রয়ের এপিসোডে দেখেছিলাম যে ব্যাকস্টেজে একটা জায়গায় ড্যান হজেন আর ওই দিক থেকে অ্যাডাম পিয়ার্সের মধ্যে একটা কি বলবো সেগমেন্ট হয়েছিল, যেখানে অ্যাডাম পিয়ার্স কারোর সাথে একটা কথা বলছিল, আর ড্যান হজেন জিজ্ঞাসা করছিল যে সেটা জন সিনা কিনা, আর অ্যাডাম পিয়ার্স বলেছিল যে জন সিনার সাথে তার রেসেলমেনিয়ায় দেখা হবে। তো এটা এক্সপেক্ট করা হচ্ছে যে রেসেলমেনিয়াতে আমরা জন সিনা আর ড্যান হজেনের মধ্যে কোনো একটা সেগমেন্ট দেখতে পাবো। এবার এখানে অনেকে মনে করছে যে কোনো এক কারণে ড্যান হজেন হয়তো জন সিনাকে কার্স করে দিতে পারে। এবার ড্যান হজেন জন সিনাকে কেন কার্স করবে সেটাও দেখার বিষয় হবে, যদি সেটা হয় তো। আর সেটা যদি হয় তাহলে তার এফেক্ট জন সিনার উপর কীভাবে পড়বে সেটাও দেখার বিষয় হবে। কিন্তু কার্স
করুক বা না করুক, এটা তোমরা ধরে রাখতে পারো যে রেসেলমেনিয়াতে আমরা ড্যান হজন আর জন সিনাকে সামনাসামনি দেখতে পাবো, আর তাদের মধ্যে কোনো একটা সেগমেন্ট আমরা অবশ্যই দেখতে পাবো রেসেলমেনিয়াতে। আর সবার শেষে সে লিখেছে কিপ আপ দ্য গুড ওয়ার্ক ব্রাদার, তোমার কাছ থেকে ভালো একটা এক্সপ্লেনেশনের অপেক্ষায় থাকলাম। আশা করি আমি তোমাকে এক্সপ্লেন করতে পেরেছি যে ড্যান হজন কী করতে চলেছে রেসেলমেনিয়াতে। আর রেসেলমেনিয়া স্টেজের সাথে ভাইবের কথা যদি বলো, রেসেলমেনিয়া স্টেজের হাল তো দেখছো, এই বছর এমনি রেসেলমেনিয়া স্টেজ বানানোর জন্য ডাব্লিউডাব্লিউ বেশি সময় পায়নি। কার একটা কনসার্ট ছিল আর সেটার পরে মাত্র 2-3 দিনই ডাব্লিউডাব্লিউ পেয়েছিল স্টেজ বানানোর জন্য। একটা ছোটোখাটো স্টেজ ডাব্লিউডাব্লিউ বানিয়েছে, অন্যান্য বছরের তুলনায় স্টেজটা ছোটো, কিন্তু এতটাও খারাপ লাগছে না। আশা করি যখন রেসেলমেনিয়ায় সুপারস্টারদের এন্ট্রেন্স হবে তখন এই স্টেজটার সাথে ভাইব ম্যাচ করবে। আর বাকি ড্যান হজন এই স্টেজে এন্ট্রেন্স করে কিনা আগে তো সেটাই দেখার বিষয় হবে। আর করলে অবশ্যই ভালোই লাগবে আশা করি, যদি লাইটিং ঠিকঠাক ডাব্লিউডাব্লিউ করতে পারে তো। নেক্সট প্রশ্ন করেছে হিমেল 8278। এবার সে খুব বড় প্রশ্ন করেছে, প্রশ্নটা তো তোমরা পড়ে নাও, কিন্তু ব্যাপার হচ্ছে সেইটাই জিজ্ঞাসা করেছে যে রেসেলমেনিয়ার পর যদি ড্রু ম্যাকইন্টায়ার একটা লম্বা ব্রেকে যায়, তারপর যখন ড্রু ম্যাকইন্টায়ার কামব্যাক করবে বা ড্রু ম্যাকইন্টায়ার রিটার্ন হবে, তখন ড্রু ম্যাকইন্টায়ারকে কীভাবে ডাব্লিউডাব্লিউ বুক করবে বা ড্রু ম্যাকইন্টায়ারকে কীভাবে ডাব্লিউডাব্লিউ মানে টাইটেল পিকচারে আনবে, আর ভবিষ্যতে ড্রু ম্যাকইন্টায়ার রেসেলমেনিয়াকে মেইন ইভেন্ট করতে পারবে কিনা, আর ড্রু ম্যাকইন্টায়ারের মোমেন্টাম আবার কী করে ড্রু ম্যাকইন্টায়ার ফিরে পাবে। এবার দেখো, যেমন বললাম যে ড্রু ম্যাকইন্টায়ার ভার্সেস জেকব ফাটুর ম্যাচে ড্রু ম্যাকইন্টায়ারের হেরে যাওয়ার চান্সই বেশি। এবার সেদিক থেকে দেখতে গেলে ড্রু ম্যাকইন্টায়ার হয়তো রেসেলমেনিয়ার পরে একটা ব্রেকে যেতে পারে, যেমন বলছি তার সিনেমার শুটিংও আছে। আর হেরে যাওয়ার পর আমার মনে হয় ড্রু ম্যাকইন্টায়ারকে একটা ব্রেক দেওয়া দরকার, কারণ এমনি রেসেলমেনিয়ার আগে রেসেলমেনিয়াতে ড্রু ম্যাকইন্টায়ারের সাথে যা যা হচ্ছে, তারপর ড্রু ম্যাকইন্টায়ার একটা ব্রেক তো ডিজার্ভ করে। কিন্তু তারপর যখন ড্রু ম্যাকইন্টায়ার রিটার্ন হবে, এবার দেখো মোমেন্টামের কথা আমি কীভাবেই বা বলি, মোমেন্টাম তো রিটার্নের পর সে কী করছে সেটার উপর ডিপেন্ড করছে। এবার সে যদি কোনো ভালো স্টোরি লাইনে ঢোকে আর সেখানে যদি তাকে ডমিনেটিং ওয়েতে ডাব্লিউডাব্লিউ বুক করে, তাহলে আমরা বলতে পারি সে মোমেন্টাম ফিরে পেয়ে যাবে তার। কিন্তু ব্যাপার হলো ট্রিপল এইচ হয়তো ড্রু ম্যাকইন্টায়ারকে অতটা পছন্দ করে না, তার জন্য ড্রু ম্যাকইন্টায়ারের সাথে বড় কিছু হয় না। আর কথা রইল ড্রু ম্যাকইন্টায়ারের রেসেলমেনিয়া মেইন ইভেন্ট করার, দেখো সেটা হলে তো এই বছরই হতে পারতো, কিন্তু এই বছর যখন রেসেলমেনিয়ার আগে চ্যাম্পিয়ন থাকাকালীন ড্রু ম্যাকইন্টায়ার মেইন ইভেন্ট করতে পারেনি, আর যদি ট্রিপল এইচ এইভাবেই ডাব্লিউডাব্লিউকে কন্টিনিউ মানে বুক করতে থাকে, তাহলে আমার মনে হয় না নেক্সট ইয়ার বা তার পরের বছরের ড্রু ম্যাকইন্টায়ার রেসেলমেনিয়াকে মেইন ইভেন্ট করবে বলে। এবার দেখো, রেসেলমেনিয়াকে মেইন ইভেন্ট করুক বা না করুক, তুমি যেমন ড্রু ম্যাকইন্টায়ারের ফ্যান, আমাদেরও ড্রু ম্যাকইন্টায়ারকে ভালো লাগে, মানে বিশেষ করে আমার তো ড্রু ম্যাকইন্টায়ারকে ভালো লাগে। তো আমি চাইবো দেখো রেসেলমেনিয়াকে মেইন ইভেন্ট করুক বা না করুক, ড্রু ম্যাকইন্টায়ারের সাথে যেন ডাব্লিউডাব্লিউতে অন্তত স্ট্রং কিছু হয়, মানে যেটা থেকে মনে হয় যে হ্যাঁ ড্রু ম্যাকইন্টায়ারকে ঠিকঠাকভাবে ডাব্লিউডাব্লিউ ইউজ করছে। তাকে যদি মিড কার্ডেও রেখে ডাব্লিউডাব্লিউ ঠিকঠাক মতো বুক করে না, তবু ড্রু ম্যাকইন্টায়ার ভালো কাজ করতে পারে। আর মাঝখানে যদি ড্রু ম্যাকইন্টায়ারের ফেস টার্ন ডাব্লিউডাব্লিউ করিয়ে দিতে চায়, যেহেতু অডিয়েন্স তাকে ভালোবাসে, তো সেদিক থেকে ড্রু ম্যাকইন্টায়ারের মোড় পরিবর্তন করানো যেতে পারে। কিন্তু ব্যাপার হলো ট্রিপল এইচকে এত কিছু ড্রু ম্যাকইন্টায়ারের সাথে করবে, ভিন্স ম্যাকম্যান হলে ব্যাপার আলাদা ছিল, কিন্তু ট্রিপল এইচের থেকে সত্যি কথা বলতে আমার সেরকম কোনো আশা নেই, কিন্তু হোপ ফর দ্য বেস্ট ফর ড্রু ম্যাকইন্টায়ার। নেক্সট প্রশ্ন করেছে আরিয়েন ইসলাম ইমরান, যে লিখেছে ভাই রোমান রিংস চ্যাম্পিয়ন হলে ওবাফেমি ভার্সেস রোমান রিংসের ম্যাচ কি হবে? তো অবশ্যই হতে পারে, যদি রোমান রিংস চ্যাম্পিয়ন হয় রোমান রিংসের অবশ্যই নতুন নতুন চ্যালেঞ্জের দরকার পড়বে, আর ওবাফেমি অবশ্যই তাদের মধ্যে একটা বড় নাম হতে পারে। কিন্তু আমার মনে হয় ওবাফেমি তখনই রোমান রিংসের সামনে আসবে যখন হয়তো রোমান রিংসের টাইটেল রানটা পুরো কমপ্লিট হয়ে যাবে, বা রোমান রিংস কারোর সামনে টাইটেল ড্রপ করতে পারে। কারণ ওবাফেমি যদি একবারে রোমান রিংস চ্যাম্পিয়ন হওয়ার পরেই রোমান রিংসের সাথে ফিউডে চলে আসে, তাহলে সেখানে চান্স এটাই বেশি আছে যে ওবাফেমি সেখানে হারবে। এবার তোমরা মনে করো ওবাফেমি রেসেলমেনিয়ায় ব্রক লেসনারকে হারালো, আর তারপরেই ওবাফেমি রোমান রিংসের কাছে হেরে গেল, সেটা ওবাফেমির জন্য খুব একটা ভালো কাজ হবে না। আর রোমান রিংসও টাইটেল জিতেই ওবাফেমির কাছে টাইটেল হারতে পারবে না। তাই হ্যাঁ, অবশ্যই ওবাফেমির সাথে রোমান রিংসের ম্যাচ হবে। আর রোমান রিংস রিসেন্টলি একটা ইন্টারভিউতে এটা বলেও ছিল যে সে ওবাফেমির সাথে কাজ করতে ইন্টারেস্টেড। তো অবশ্যই ভবিষ্যতে আমরা ওবাফেমি ভার্সেস রোমান রিংস দেখতে পাবো, কিন্তু আমার মনে হয় সেটা আমরা তখনই দেখতে পাবো যখন ওবাফেমি পুরোপুরি রেডি হয়ে যাবে একটা টাইটেল রানের জন্য, আর যখন রোমান রিংসের টাইটেল ছেড়ে দেওয়ার সময় চলে আসবে, যদি রোমান রিংস রেসেলমেনিয়ায় টাইটেল জিততে পারে তো। তাই হ্যাঁ, ভবিষ্যতে অবশ্যই দেখতে পাবো, কিন্তু সেটার জন্য এখন অনেকটা সময় বাকি আছে বলে আমার মনে হয়। নেক্সট প্রশ্ন করেছে রাহি আহমেদ, যে লিখেছে সামার স্ল্যামে কি ব্রক লেসনার সত্যি তার কেরিয়ার শেষ করতে চলেছে? দেখো, এটা নিয়ে পাকা তো কোনো আপডেট নেই যে হ্যাঁ সামার স্ল্যামেই ব্রক লেসনার রিটায়ারমেন্ট নিতে চলেছে, কিন্তু এই বছরের সামার স্ল্যাম হতে চলেছে মিনিয়ানোপলিস থেকে, যেটা হলো ব্রক লেসনারের হোম টাউন। এবার এরকম রিউমার আসছিল যে ব্রক লেসনার তার হোম টাউনে তার দর্শকদের সামনে রিটায়ারমেন্ট নিতে চায়, আর সেটা যদি সত্যি হয় তাহলে হ্যাঁ এই বছরের সামার স্ল্যামই হয়তো ব্রক লেসনারের লাস্ট সামার স্ল্যাম হতে চলেছে। ডাব্লিউডাব্লিউতে লাস্ট ম্যাচ ব্রক লেসনার এই বছরের সামার স্ল্যামে রেসেল করতে চলেছে। এবার যদি সেটা হয়, তার স্টোরি লাইন একভাবেই চলতে পারে, যেটা হচ্ছে যেমন বললাম রেসেলমেনিয়াতে যদি ওবাফেমির কাছে ব্রক লেসনার হেরে যায়,
তাহলে সেটা একটা ব্রক লেসনারের জন্য আপসেটের কারণ হবে। আর তারপর যদি কোনোভাবে গান্থার সেথ রলিন্সকে হারিয়ে দিতে পারে, আর তারপর গান্থার পল হেমনের কাছে একটা ফেভার পাবে, তখন গান্থার বলবে যে দেখ রাসেলমেনিয়াতে আমি তো সেথ রলিন্সকে হারিয়ে তোর প্রবলেম সলভ করে দিলাম, কিন্তু ব্রক লেসনার কী করলো? ব্রক লেসনার ওভারহেমের কাছে হেরে গেল। তার কারণ কি জানিস? কারণ ব্রক লেসনারের সময় ফুরিয়ে এসেছে, আর ব্রক লেসনার আর এই কোম্পানিতে বিলং করে না। তাই এবার আমি ব্রক লেসনারের কেরিয়ারকেও শেষ করতে চাই না। আমি যেহেতু কেরিয়ার কিলার, তাই আমি ব্রক লেসনারের এগেন্সে একটা ম্যাচ চাই, যেই ম্যাচটা আমাকে তুই এনে দিবি। এবার যেহেতু পল হেমনের কাছে একটা ফেভার তখন গান্থার ডিজার্ভ করে, তার জন্য পল হেমন সেটা করতে বাধ্য হবে। আর পল হেমন হয়তো কোনো কলকাঠি নেড়ে ব্রক লেসনার ভার্সেস গান্থারের ম্যাচ এই বছরের সামার স্ল্যামে অ্যানাউন্স করিয়ে দিতে পারে বা বুক করিয়ে দিতে পারে। আর তারপর যখন সামার স্ল্যামে গান্থার আর ব্রক লেসনারের ম্যাচ হবে, সেই ম্যাচে হয়তো গান্থার আবার জিতে যাবে, গান্থার জিতে আরও একজন ডাব্লিউডাব্লিউ লেজেন্ডের মানে কেরিয়ার কিল করে দেবে, আর সেটা হতে চলেছে ব্রক লেসনার। এইভাবে হয়তো ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিতে পারে। কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে নেক্সট ইয়ারের রেসেলমেনিয়া যেহেতু সৌদি আরেবিয়া থেকে, তাই ডাব্লিউডাব্লিউ এর মনে একটা দোটানা থাকবে যে ব্রক লেসনারকে কি এই বছরই রিটায়ারমেন্ট দিয়ে দেওয়া উচিত, নাকি সৌদি আরেবিয়ার রেসেলমেনিয়ার জন্য ব্রক লেসনারকে আরেকটু এক্সটেন্ড করা দরকার তার কেরিয়ার, আর ফাইনালি গিয়ে সৌদি আরবে গিয়ে ব্রক লেসনার রিটায়ার হওয়া দরকার, যেহেতু সৌদি আরব বহু পরিমাণ টাকা ছুঁড়ে মারবে ডাব্লিউডাব্লিউ এর মুখে। তো সেই একটা দোটানা থাকতে পারে। কিন্তু যদি সেই দোটানাটা না থাকে, তাহলে হ্যাঁ সম্ভাবনা আছে যে এই বছরের সামার স্ল্যাম যেটা হবে মিনিয়ানোপলিস থেকে, সেখানেই ব্রক লেসনার তার কেরিয়ার শেষ করতে পারে। সম্ভাবনা আছে, 100% কনফার্ম করে বলা যাচ্ছে না। নেক্সট প্রশ্ন করেছে ডার্কনেস লাস্ট, যিনি লিখেছেন হুইচ উড বি মোর এক্সাইটিং, দ্য রক কামিং টু এইট র্যান্ডি অর্টন অর মেকিং সিএম পাঙ্ক হিজ চ্যাম্পিয়ন বাই বিট্রেইং রোমান রেইন্স। মানে তার প্রশ্ন হলো যে রক যদি রেসেলমেনিয়ায় আসে, কোনটা বেশি হওয়ার সম্ভাবনা আছে বা কোনটা বেশি এক্সাইটিং হতে পারে। প্রথম সিনারিওতে লিখেছে যে রক আসবে, সে র্যান্ডি অর্টনকে সাহায্য করবে নতুন চ্যাম্পিয়ন হতে। এটা নিয়ে তো আমি চ্যানেলে অলরেডি আলোচনা করে রেখেছি যে কীভাবে সেটা হতে পারে। হ্যাঁ, এটা যদি হয় অবশ্যই সেটা ইন্টারেস্টিং হবে। এটা হওয়ার চান্স বেশি এই কারণেই, যেহেতু এই স্টোরি লাইনটায় টিকেও ভার্সেস ডাব্লিউডাব্লিউ এর ইনভলভমেন্ট আছে, আর টিকেওর এখন হর্তা বিধাতা হচ্ছে দ্য রক, আর রকের থেকে বড় নাম আর কেই হতে পারে যে টিকেও আর ডাব্লিউডাব্লিউ দুটোর সাথেই সম্পর্কিত। তো যদি রকের রেসেলমেনিয়াতে আসতে হয়, এই স্টোরি লাইনটায় আসার চান্সই সব থেকে বেশি, যেখানে ফাইনালি এটা রিভিল হবে যে প্যাট ম্যাকাফি মেন ক্যারেক্টার ছিল না, প্যাট ম্যাকাফি রকের আন্ডারে কাজ করছিল, আর রকের কথা শুনেই প্যাট ম্যাকাফি র্যান্ডি অর্টনকে সাহায্য করছিল। তো সেইটা যদি হয় তাহলে সেটা তো বেশি মানে এক্সাইটিং হবেই। আর তাছাড়া যেই নেক্সট সিনারিওটা দিয়েছে, যেখানে হচ্ছে সিএম পাঙ্কে রক সাহায্য করবে রোমান রেন্সকে হারাতে, এটা নিয়েও চ্যানেলে অলরেডি আমি একটা ভিডিওতে কথা বলেছি, যেখানে আমি বলেছি যে কীভাবে সিএম পাঙ্কের রেসেলমেনিয়া হিল টার্ন হতে পারে, আর সেখানে রক কীভাবে মানে সিএম পাঙ্কে সাহায্য করতে পারে। সেই ভিডিওটা যারা দেখোনি অবশ্যই গিয়ে সেই ভিডিওটা চেক আউট করো, সেখানে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। কিন্তু হ্যাঁ, এই ঘটনাটা যদি ঘটে সেটা তো অবশ্যই এক্সাইটিং হবে, কিন্তু কোনটা বেশি এক্সাইটিং হবে আমার যদি আমাকে যদি বলতে বলা হয়, তাহলে আমি বলবো এক্ষেত্রে তো সেকেন্ড সিনারিওটা বেশি এক্সাইটিং হবে। কারণ প্রথম সিনারিওটা আমরা তো প্রায় সবাই প্রেডিক্ট করে বসেই আছি যে হ্যাঁ রক এলে ওই স্টোরি লাইনটায় আসতে পারে। কিন্তু যদি রক কোনোভাবে এসে রোমান রেন্সকে বিট্রে করে সিএম পাঙ্কে সাহায্য করে, তাহলে প্রথম কথা সেটা একটা রেসেলমেনিয়ার একদম সারপ্রাইজিং মুভমেন্ট হবে। তাছাড়া এইটা পরবর্তী রেসেলমেনিয়ার জন্য রক ভার্সেস রোমান রেন্সের ম্যাচকেও সেট আপ করে দেবে। আর তারপর তো রকের রেগুলারলি ডাব্লিউডাব্লিউতে আসার কোনো প্রয়োজন হবে না, রক চাইলে আবার ডিরেক্ট পরের বছরই আসতে পারে ডাব্লিউডাব্লিউতে। কিন্তু এই স্টোরি লাইনটার থেকেই রক ভার্সেস রোমান রেন্সের সূচনা হতে পারে, তাই এইটা আমার মনে হয় বেশি এক্সাইটিং হতে পারে। নেক্সট প্রশ্ন করেছে আমাদের মোহাম্মদ মহিম হাসান ভাই, যিনি লিখেছে যে ওকে রেসেলমেনিয়াতে কি আমরা রককে দেখতে পেতে পারি। তো যেমন বললাম সেটা নিয়ে তো এখনই আলোচনা করলাম। আর সিএম পাঙ্ক ভার্সেস রোমান রেন্সের ম্যাচে কি রোমান রেন্সের হিল টার্ন হবে? এবারে দেখো, সিএম পাঙ্ক ভার্সেস রোমান রেন্সের ম্যাচও রোমান রেন্সের হিল টার্ন তখনই হতে পারে যখন এইটা ডাব্লিউডাব্লিউ আমাদের দেখাতে চাইবে যে রোমান রেন্স হলো টিম টিকেওর অংশ, আর রোমান রেন্স টিকেওর হয়ে কাজ করছে, আর প্যাট ম্যাকাফি, র্যান্ডি অর্টন, রোমান রেন্স সবাই এক দলে আছে। আর তারা সবাই যেহেতু বিজনেসকে সেভ করতে চায়, তাই তারা টিকেওর হয়ে কাজ করছে, আর তারা এবার ডাব্লিউডাব্লিউ এর হাত থেকে কন্ট্রোল নিতে চায়। তো সেইটা যদি হয় তাহলে আমরা দেখতে পেতে পারি রক এসে বা প্যাট ম্যাকাফি এসে হয়তো রোমান রেন্সকে সাহায্য করতে পারে। আর যদি রোমান রেন্স প্যাট ম্যাকাফি বা দ্য রকের সাহায্য নিয়ে সিএম পাঙ্ককে হারায়, তাহলে প্রথম কথা সিএম পাঙ্কের তো যেই দাবিটা ছিল যে রোমান রেন্স একার দমে ম্যাচ জিততে পারে না, সেটাও প্রমাণ হয়ে যাবে। আর যদি সেরকম করতে হয় তাহলে তো অবশ্যই সেটা রোমান রেন্সের হিল টার্নই হবে, কারণ হিল টার্ন ছাড়া রোমান রেন্স কেনই বা রক বা প্যাট ম্যাকাফির সাহায্য নিতে চাইবে। আচ্ছা, রকের সাহায্য একবার নয় নিয়েও নিল, কিন্তু প্যাট ম্যাকাফি যদি রককে বলছি রোমান রেন্সকে সাহায্য করে, তাহলে তো এটা কনফার্ম হয়ে যাবে যে হ্যাঁ প্যাট ম্যাকাফি, রক,
র্যান্ডি অর্টন, রোমান রিংস, এরা সবাই একই দলে আছে আর এরা হলো টিম টিকেও, আর এরা এখন যেতে চলেছে এগেনস্ট টিম ডাব্লিউডাব্লিউই। আর এইভাবে রোমান রিংসের একটা হিল টার্ন হতে পারে, তো এটার সম্ভাবনা অবশ্যই আছে। নেক্সট প্রশ্ন করেছে পাপড়ি ঘোষ, তার 3টে প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে দ্য রক কোন ম্যাচে আসবে বলে তোমার মনে হয়, আর রোমান রিংসের ম্যাচে কি র্যান্ডি অর্টনের ম্যাচে? তো আমার তো সম্ভাবনা এটাই বেশি মনে হচ্ছে যে রক এলে র্যান্ডি অর্টন ভার্সেস কোডি রোডসের ম্যাচে ইন্টারফেয়ার করতে পারে, যেখানে আমি যেমন বললাম যে প্যাট ম্যাকাফে হয়তো মেন ক্যারেক্টার না, প্যাট ম্যাকাফে হয়তো রকের কথা শুনে কাজ করছে, এই একটা স্টোরি লাইন ডাব্লিউডাব্লিউ দেখাতে পারে, তাই এটারই সম্ভাবনা আমার অন্তত বেশি বলেই মনে হচ্ছে। নেক্সট প্রশ্ন হচ্ছে স্টোন কোল্ড রিটার্ন করলে কোন ম্যাচে আসবে? দেখো, স্টোন কোল্ড কোনো ম্যাচে আসবে বলে আমার তো মনে হচ্ছে না। একান্ত কোনো ম্যাচে আনতে হলে সেরকম তো কোনো অ্যাঙ্গেল আমি এই মুহূর্তে এই বছরের রেসেলমেনিয়ায় দেখতে পাচ্ছি না, কিন্তু হ্যাঁ, স্টোন কোল্ড যদি আসে, স্টোন কোল্ড রেসেলমেনিয়ার অডিয়েন্সকে অ্যানাউন্স করতে আসতে পারে বা কিছু একটা ফিউচারের জন্য অ্যানাউন্স করতে আসতে পারে। কিন্তু একান্ত যদি ম্যাচের কথা বলা হয়, আমার মনে হয় দুটো মেন ইভেন্টের মধ্যে কোনো একটা মেন ইভেন্টে স্টোন কোল্ডের ইনভলভমেন্ট হবে, কিন্তু সেখানে স্টোন কোল্ডের অ্যাঙ্গেল কী হবে সেটা আমার এই মুহূর্তে মাথায় ঢুকছে না। স্টোন কোল্ড এসে কি রকের এগেনস্টে যাবে, মানে রক দেখা গেল কোনো একটা ম্যাচে এলো, সেখানে রককে আটকাতে স্টোন কোল্ড আসবে, বা যদি রক টিকেওর তরফ থেকে আসে তাহলে স্টোন কোল্ড ডাব্লিউডাব্লিউর তরফ থেকে আসবে, এরকম কোনো অ্যাঙ্গেল দেখাতে চাইলে কোনো একটা ম্যাচে স্টোন কোল্ড আসতে পারে, কিন্তু তাছাড়া স্টোন কোল্ড কোনো ম্যাচে আসবে বলে আমার মনে হয় না। কিন্তু হ্যাঁ, রেসেলমেনিয়াতে অবশ্যই উপস্থিত থাকতে পারে, এইটার সম্ভাবনা আছে। আর লাস্ট প্রশ্ন হচ্ছে জন সিনা কি কোনো ম্যাচে আসতে পারে? জন সিনাও কোনো ম্যাচে আসবে বলে আমার মনে হচ্ছে না, কারণ জন সিনা ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ার হয়ে গেছে আর জন সিনা এটা কনফার্ম করে দিয়েছে এই মুহূর্তে সে আর ইনরিংয়ে তো কম্পিট করবে না। জন সিনা যেহেতু রেসেলমেনিয়ার হোস্ট, যেমন আগে বললাম, কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে জন সিনার সাথে আমরা ড্যান হজনের কোনো একটা সেগমেন্টে দেখতে পেতে পারি, কিন্তু কোনো ম্যাচে ইন্টারফেয়ার করতে জন সিনা আসবে না। জন সিনার তরফ থেকে আমরা কোনো ম্যাচ বা ফিউচারে কোনো ম্যাচের টিজও এই বছরের রেসেলমেনিয়া দেখতে পাবো না, তাই এই আশা না রাখাই ভালো। নেক্সট প্রশ্ন এসেছে ইফতেখারুল প্রত্যয়ের তরফ থেকে, যে প্রশ্ন করেছে রেসেলমেনিয়াতে কোন ঘটনাটি ঘটলে আপনি সবথেকে বেশি খুশি হবেন? এবার দেখো, রেসেলমেনিয়াতে এরকম অনেক ঘটনা আছে যেটা ঘটলে আমি খুশি হব, যেমন রোমান রিংস যদি চ্যাম্পিয়ন হয়ে যায়, র্যান্ডি অর্টন যদি চ্যাম্পিয়ন হয়ে যায়, তাছাড়া ওই দিক থেকে যদি ডিমন ফিনবেলার ডমিনিককে একদম ধ্বংস করে ছেড়ে দেয়, এরকম অনেক ঘটনা আছে যেগুলো ঘটলে আমি রেসেলমেনিয়ায় খুশি হব। কিন্তু সবথেকে বেশি খুশি আমি তখনই হব যদি রক অ্যাকচুয়ালি রেসেলমেনিয়ায় অ্যাপিয়ারেন্স দেয়। তো কারণ দেখো, রকের আশা আমরা সে আগের বছর থেকে লাগিয়ে বসে আছি, কিন্তু রক আসছে না। কিন্তু দেখো, এখন যে স্টোরি লাইনগুলো তৈরি হয়েছে, বিশেষ করে মেন ইভেন্টের স্টোরি লাইনগুলো, সেখানে রকের কত সুন্দর সেন্স বানাচ্ছে। এবার রক রেসেলমেনিয়ায় আসবে আমি সেটা বলছি না, না আসার চান্সই হয়তো বেশি, কারণ আগের বছর আমরা আশা করে বসেছিলাম, কিন্তু আগের বছর আমরা দেখেছিলাম রক তার মুখদর্শনই করায়নি রেসেলমেনিয়াতে। তো এই বছরও রক তার মুখদর্শন করাবে বলে মনে হয় না, কিন্তু এই কারণেই যদি রকের কোনোভাবে অ্যাপিয়ারেন্স হয়ে যায় রেসেলমেনিয়ার কোনো একটা স্টোরি লাইনে, সেটা র্যান্ডি অর্টন কোডি রোডস হোক বা রোমান রিংস সিএম পাঙ্ক হোক, যেখানেই হোক না কেন, যদি রকের রেসেলমেনিয়ায় অ্যাপিয়ারেন্স হয়ে যায়, রক যদি কোনোভাবে কোনো স্টোরি লাইনে ইনভলভ হয়, তাহলে সেই ঘটনাটা ঘটলেই আমি সব থেকে বেশি খুশি হব, কারণ অন্তত রককে দেখতে তো পাবো, সেখান থেকে হয়তো ফিউচারে কোনো একটা স্টোরি লাইন রক বিল্ড আপ করে চলে যাবে। আমি বলছি না রেসেলমেনিয়ার পর রেগুলার রক আসুক, হয়তো আসবেও না, রক পরপর ডাব্লিউডাব্লিউতে আসবে সেটা তো হতেই পারে না। রক এই বছরের রেসেলমেনিয়ায় এসে আবার পরের বছর রয়্যাল রাম্বল বা রেসেলমেনিয়ার সময় অ্যাপিয়ার করুক, কিন্তু অন্তত আসুক তো, কারণ রক এলে অন্তত কিছু তো ইন্টারেস্টিং হবে, আর ডাব্লিউডাব্লিউ সিনারিও কিছু তো চেঞ্জ হবে। আর আমরা যে এতদিন ডাব্লিউডাব্লিউ ভার্সেস টিকেওর কথা বলছি, সেটা একমাত্র তখনই ইন্টারেস্টিং হবে যদি রক এই স্টোরি লাইনের মাঝখানে শো আপ করে। তো রক না এলে এই স্টোরি লাইনটায় কোনো ইন্টারেস্ট কারো থাকবে না, তাই আমি রকের অ্যাপিয়ারেন্স দেখতে চাই। যদি রক অ্যাকচুয়ালি রেসেলমেনিয়ায় আসে, তাহলে বলা যেতে পারে আমি সব থেকে বেশি খুশি হব। আর আজকের কিউএনএ লাস্ট প্রশ্ন যেটা করেছে সাহিয়ার হাসান অন্তু, যে লিখেছে দাদা রোমান রিংসের কি হিল টার্ন হতে পারে, তো সেটা নিয়ে তো আলোচনা করলামই। আর বলেছে বাংলাদেশের সময় অনুযায়ী মূল খেলা কখন শুরু হবে, মানে রেসেলমেনিয়া কখন শুরু হবে। তো দেখো, ভারতীয় সময় অনুযায়ী যেমন বলেছিলাম, রেসেলমেনিয়া রবিবার আর সোমবার ভোর 3:30 থেকে শুরু হবে, আর যারা বাংলাদেশ থেকে দেখবে তাদের ওইখানে রেসেলমেনিয়া রবিবার আর সোমবার ভোর 4টে থেকে শুরু হবে মেন শো। তাই যারা প্রথম থেকে রেসেলমেনিয়া লাইভ দেখতে চাও, তাদেরকে ভোর 4টের সময় ঘুম থেকে উঠতে হবে বাংলাদেশ থেকে। আর যারা ভারত থেকে দেখছো, তাদেরকে ভোর 3:30-র সময় ঘুম থেকে উঠে যেতে হবে। আর যারা ভারত আর বাংলাদেশ বাদে বাকি দেশ থেকে রেসেলমেনিয়া দেখবে, তাদের টাইম টেবিল এই মুহূর্তে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেটা ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি পোস্ট করে দিয়েছে। তো এখানেই তোমরা সময় দেখতে পাচ্ছ যে কখন কোন দেশ থেকে রেসেলমেনিয়া শুরু হবে লাইভ।
তো আজকের এই কিউএনএ ভিডিওটা এই অবধি থাক। এবার ভিডিওটা এর বেশি বড় করলে অনেক বড় হয়ে যাবে, তো অত বড় করতে চাইছি না, কারণ এখন ওই চ্যানেলে একটা ভিডিও আসা বাকি যেখানে আমরা রেসলমেনিয়ার লাস্ট মিনিট আপডেটস নিয়ে কথা বলতে চলেছি। তো সেই ভিডিওটার জন্য অপেক্ষা করো। আর যাদের প্রশ্ন আমি এই ভিডিওতে নিতে পারলাম না, আবারও বলছি তারা মন খারাপ করো না। এরকম ফেসবুক আর ইনস্টাগ্রাম স্পেশাল কিউএনএ আমরা ভবিষ্যতে আরও আনবো কিছু ইভেন্টের জন্য। তো তার জন্য আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করো, যার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক করো, চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও। আর ভিডিওটাকে হাইপ করো, পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর রেসলমেনিয়ার জন্য এক্সাইটেড থাকো, আর আমার নেক্সট ভিডিওটার জন্য এক্সাইটেড থাকো। আর তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অবশ্যই অন করে রাখো। তাহলে তোমাদের সাথে কথা হচ্ছে আমার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।